নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হচ্ছি মণিপাল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর সুজিত কুমার সিনহাকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে প্রথমে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মূল প্রশ্ন যেটা, যে ঘন ঘন প্রস্রাব, পুরুষ মহিলারা অনেকেই এই সমস্যা নিয়ে আমাদের প্রশ্ন করে থাকেন যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো। শুরুতে যে প্রশ্ন নিয়ে আমরা আপনার কাছে রাখবো, যে প্রস্রাব তো ঘন ঘন আমরা বলছি বা আমরা বুঝছি, রাতের দিকে আবার অনেক সময় প্রস্রাব ঘন ঘন হয়, কিন্তু আপনারা চিকিৎসকরা ঘন ঘন প্রস্রাব বলতে ঠিক কতবার প্রস্রাবকে বোঝেন? দিনের বেলা 7 বার যদি কেউ যায়, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এবার তার চেয়ে বেশি যদি যেতে হয় সেটাকে ঘন ঘন বলবো। রাতে বেলা 1-2 বার ওটাকেও আমরা অ্যাকসেপ্টেবল মনে করি। আবার সেটা বয়সের সাথে চেঞ্জ হয়। তো বয়সের সাথে রাতে যদি 2বারে বেশি যাচ্ছে তখন ওটাকে আমরা নকচুরিয়া বলবো, সেটা নিয়ে অসুবিধা। স্যার, ঘন ঘন প্রস্রাবের মূল যেটা আলোচ্য বিষয়, যে ঘন ঘন প্রস্রাব হয় কেন, এই ঘন ঘন প্রস্রাবের আড়ালে অনেকগুলো কারণ রয়েছে। আপনার কাছে শুনবো যে কারণগুলো কি। ঘন ঘন প্রস্রাবের কারণ পুরুষ মহিলা সবারই হতে পারে, আর এদের কারণ আলাদা আলাদা হতে পারে। পুরুষদের মূলত এই প্রবলেমটা হয় প্রস্টেটের জন্য। নাও প্রস্টেটের দুটো গ্রুপ অফ সিমটমস হয়, একটা হচ্ছে ইরিটেটিভ সিমটমস বলি আমরা, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটমস। ইরিটেটিভ সিমটমসের মধ্যে বারে বারে প্রস্রাব করা, আর না ধরে রাখা, ইউরিনটা ধরে রাখতে অসুবিধা হয়, ছুটে যেতে হয়, আর রাতে কয়েকবার উঠতে হয়। এটা ইরিটেটিভ সিমটমসের মধ্যে পড়ে। অবস্ট্রাকটিভ সিমটমসের মধ্যে প্রস্রাবটা একটু স্লো হয়, চাপ দিয়ে করতে হয়, ক্লিয়ার হচ্ছে না, কেটে কেটে প্রস্রাব হচ্ছে। সো ইট ইজ কোয়াইট ডিসকমফর্টিং, অসুবিধা হয় পেশেন্ট। তো সেটা হচ্ছে পুরুষদের মধ্যে। প্রস্রাবটা ধরে না রাখতে পারা, ঘন ঘন হওয়ার মেন প্রবলেমটা যারা ফেস করে বেশি হচ্ছে এল্ডারলি ফিমেলস, বয়স্ক মহিলাদের প্রবলেম হয়। তাদের যখন এই প্রবলেমটা শুরু হয় তখন ওটা কিন্তু উইথ এজ বাড়তে থাকে, স্পেশালি দোজ হু আর আ বিট হেভি ওয়েট, তাদের স্ফিংটারটা একটু উইক হয়ে যায় অ্যান্ড তাদের ইউরিনটা ধরে রাখতে খুবই অসুবিধা হয়। তো দ্যাট ইজ আ প্রবলেম। স্যার, আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আর কি কি কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে? একটা তো বললাম প্রস্টেট, একটা বললাম যে বিকজ অফ এজ, এল্ডারলি ফিমেল, ওভারওয়েট, এক্ষেত্রে বারে বারে ইউরিন পাবে আর ধরে রাখতে অসুবিধা হয়। তো সেটা পুরুষদেরও হতে পারে আর মহিলাদেরও হতে পারে, অ্যান্ড দ্যাট ক্যান হ্যাপেন উইথ টু ইয়াঙ্গার এজ গ্রুপ। খুব বয়স্ক না, একটু ইয়াঙ্গার এজ গ্রুপ থেকে সেটা প্রস্টেটেও ওএবিটাও দেখা যায়, ওভার অ্যাক্টিভ ব্লাডার দেখা যায়। দ্যাট ইজ ওয়ান। নাও আরেকটা প্রবলেম হতে পারে যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, যেটা সম্বন্ধে একটু ডায়াগনোসিসটা কম হয়। সেটা অনেক সময় ইউটিআই মনে করে যে ইউটিআই জন্য হচ্ছে, ইউরিন ইনফেকশনেও আবার ঘন ঘন ইউরিন হয়, তাহলে সেটাকে রুল আউট করতে হয়। ইউরিন ইনফেকশন নেই আর ঘন ঘন ইউরিন হচ্ছে, সেটা ওভার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে, সেটা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস হতে পারে। তো এইগুলোকে রুল আউট করতে হয়। স্যার, ঘন ঘন প্রস্রাবের সঙ্গে আর কোন উপসর্গ থাকলে সেটা কোনো জটিল রোগের ইঙ্গিত দিতে পারে? ঘন ঘন প্রস্রাব ইটসেলফ ক্যান, ওটাই একটা জটিল রোগের জন্য বলতে পারে। যেমন প্রস্টেট ক্যান্সারের সিমটম একেবারে প্রস্টেটের নর্মাল প্রস্টেটের সিমটমের মতনই হয়। তো ঘন ঘন যার প্রস্রাব শুরু হলো, তার যখন আমরা প্রস্টেটের ইভ্যালুয়েশন করি তখন আমরা তাতে প্রস্টেট ক্যান্সারটাও ইভ্যালুয়েট করি, আর প্রস্টেট ক্যান্সার বেরোলে তখন ইটস মোর প্রবলেমেটিক। দ্যাট ইজ ওয়ান। দ্বিতীয়, কারোর যদি এমন একটা ব্লাডারের ক্যান্সার হয়েছে যেটাকে বলা হয় কার্সিনোমা ইনসিটু, সেটা আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে না, আর সিস্টোস্কোপি করলে একটা কার্পেটের মতন টিউমার দেখা যায়। তো সেটাকে হলে পরে তখন তারও ফ্রিকোয়েন্সি হয়, আর্জেন্সি হয়, অ্যান্ড দ্যাট ইজ আ প্রবলেম। স্যার, একটু আগে আপনি ইউরিন ইনফেকশনের কথা বলছিলেন, তো যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা হয় তার সাথে ঘন ঘন প্রস্রাব হয়, এবং আর কি কি সমস্যা তার মধ্যে ধরা পড়ে? ইউরিন ইনফেকশনে ঘন ঘন প্রস্রাবের সাথে উচ্ছাবে জ্বালা, যখন ইউরিন করছে তখন জ্বালা হচ্ছে, আর জ্বর আসতে পারে, তলপেটে ব্যথা করতে পারে। তো এই সিমটমগুলো থাকলে ডিফারেন্ট সিমটমসের সাথে ডিফারেন্ট ডায়াগনোস হয়। যার শুধু জ্বালা হচ্ছে আর ইউরিন বারে বারে যাচ্ছে,
তার একটা ইউটিআই আছে, জ্বালার সাথে তলপেট ব্যথা হচ্ছে তাহলে তার সিস্টাইটিস আছে ইউটিআইয়ের সাথে, জ্বালার সাথে জ্বর এসছে, জ্বরের সাথে পিছনের দিকে কিডনির জায়গাটা ব্যথা হচ্ছে, তখন ওটাকে পাইলোনেফ্রাইটিস হতে পারে। সো দিজ আর দ্য থিংস যেটা আমাদের মাথায় রাখতে হবে যখন ইউটিআই এর কথা ভাববো। ডায়াবেটিস বা কিডনির সমস্যার ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাবের যে ইনসিডেন্ট, সেটা কি আপনারা দেখে থাকেন? ডায়াবেটিসে ইনফ্যাক্ট ঘন ঘন প্রস্রাবটা খুব একটা বেশি হয় না, কারণ লং টার্ম ডায়াবেটিসে প্রস্রাবের থলিটা, ইউরিনারি ব্লাডার উইক হয়ে যায়, আর ফলে তাদের ব্লাডার ক্যাপাসিটি বেড়ে যায়। অ্যাজ আ রেজাল্ট ইনফ্যাক্ট তাদের ফ্লো কমে যায়, তাদের ব্লাডার প্রেশার দিয়ে ইউরিনটা বার করতে পারে না। সো যার ব্লাডারটা উইক হয়ে যাবে সে ইউরিনটা বারে বারে বার করবে কি? তার তো ব্লাডারটা এমনিতেই উইক হয়ে গেছে, সে অনেকটা ইউরিন ধরে রাখতে পারবে। সো সে অনেকক্ষণ পর পর ইউরিন যাবে, তাও পুরোটা ক্লিয়ার করবে না। তো দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট। তাদের আমরা হাইপোটোনিক ব্লাডার বলি। তাদের যখন আমরা ইউরোডাইনামিক স্টাডি করি, তাদের হাইপোটোনিক, তাদের ইউজুয়ালি ঘন ঘন প্রস্রাবটা ডায়াবেটিসের সাথে নট অ্যাসোসিয়েটেড। রাতের বেলা কি প্রস্রাব যে ঘন ঘন হওয়ার প্রবণতা, সেটা কি কোনো কারণে বেড়ে যেতে পারে? রাতে যেটা বাড়ে হচ্ছে সেটা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ প্রস্টেট, এটা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ প্রস্টেট। এবার কি হয় যে যেই বয়স বাড়ে তখন দ্য ব্লাড ভেসেলে কিছু চেঞ্জ হয়। অ্যাজ আ রেজাল্ট দেখবেন অনেকেই সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ টাজ করে পাটা ফুলে গেল, ঠিক আছে, অনেকেই বলছে আমার পা ফুলে যায়, আর তারপর রাতে যখন শুয়ে পড়ে তারপরে যখন ওঠে তখন পা ফোলাটা আর নেই। তো সেটা কেন? বিকজ ব্লাডের যে ওয়াটার কম্পোনেন্টটা সেটা ব্লাড ভেসেল থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে পাটা ফুলে দিল। এবার অ্যাজ আ রেজাল্ট ইউরিনের ব্লাডের ভলিউমটা কমে গেল। তো ব্লাডের ভলিউম কমে গেলে ইউরিনের প্রোডাকশনটাও কমে গেল। এবার ঠিক তার উল্টোটা হবে যখন শোবে, তখন ওয়াটারটা আবার ব্লাড ভেসেলে এলো, ব্লাড ভেসেলগুলো ফুলে গেল, প্রচুর ব্লাড ভলিউমটা বাড়লো, আর ইউরিন আউটপুটটা হতে শুরু করলো। তো এটা বয়সের সাথে হয়। বয়সের সাথে দিনের বেলা ইউরিন আউটপুটটা কমে যাবে, রাতের বেলা ইউরিন আউটপুটটা বেড়ে যাবে, ফলে তখন ঘন ঘন রাতে ইউরিন করতে যেতে হবে। এবার রাতে ইউরিন করতে যে যাচ্ছে, অনেকটা করে প্রত্যেকবার ইউরিন করছে, তার কিন্তু ইউরিন বারে বারে যাওয়াটা কমানো যাবে না, কারণ সে তো প্রত্যেকবারই অনেকটা করে ইউরিন করছে, অনেকটা করে ইউরিন প্রডিউস হচ্ছে। যে অল্প অল্প করে বারে বারে যাচ্ছে তাকে আমরা কমাতে পারি, কিন্তু যে প্রত্যেকবার গিয়ে অনেকটা ইউরিন করছে তাকে কমানো যাবে না, বিকজ বডির সেই ওয়াটার অ্যামাউন্টটা তো বেরোতে হবে। তো বডি রাতে বার করছে, তো তোমাকে রাতে যেতে হবে, সেটাকে কিচ্ছু করা যাবে না। স্যার, একটু পরীক্ষার কথায় আসি, যে এই যে ঘন ঘন প্রস্রাব নির্ধারণ, যেটা এটা ঘন ঘনই হচ্ছে, সেটা বোঝার জন্য আপনারা কি কি টেস্ট করতে বলেন? ঘন ঘন হচ্ছে এটার জন্য কোনো মানে বোঝার জন্য কোনো টেস্ট নেই, ওটা পেশেন্ট যা বলছে তাতেই আমরা ধরে নেব। এবার ডিফারেন্ট যে আমি বললাম কারণগুলো, সেগুলো দেখার জন্য আমাদের টেস্ট করতে হয়। প্রস্টেটের জন্য স্ট্রেট 4টে টেস্ট, দ্যাট আল্ট্রাসাউন্ড, কিডনি, ইউরেটেড ব্লাডের প্রস্টেট, সেটা করা হয়। আর পিএসএ বলে একটা টেস্ট হয় যেটা প্রস্টেট ক্যান্সারটা রুল আউট করে। থার্ড, ইউরিনের স্পিড দেখার জন্য ইউরোফ্লোমেট্রি, কারণ প্রস্টেটের জন্য স্পিড কমে যেতে পারে। আর ফোর্থ, ইউরিনে ইনফেকশন আছে কিনা দেখার জন্য। তো এটা হচ্ছে প্রস্টেট সংক্রান্ত। এবার মহিলাদের ক্ষেত্রে পিএসএটা লাগবে না, ইউরোফ্লোমেট্রিটা লাগবে, কারণ ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়ে বারে বারে যাচ্ছে, তার একটা অন্য ট্রিটমেন্ট হবে। সো পিএসএটা ইজ স্পেসিফিকলি ফর মেলস, আর ইটস আ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, প্রস্টেটটা শুধু পুরুষদেরই হয়। সো ওই টেস্টটা বাদ দিয়ে বাকি 3টে টেস্ট ওদিকে লাগবে। কোনো পেশেন্ট দিনে 4 বার করে রাতে উঠছে, বাট আবার উঠে ইউরিন করছে অনেকটা, গিয়ে আবার চুপচাপ শুয়ে পড়ছে, তার কোনো কিন্তু ব্যাঘাত হচ্ছে না ঘুমে। আবার আরেকজন হচ্ছে, ডাক্তারবাবু 4 বার উঠতে হচ্ছে, আমি কিছুতেই ঘুমোতে পারছি না। একই বয়সের সাথে একটু ঘুমটা কম হয়, তাতে ঘুমোতে পারছে না, 4 বার উঠতে হচ্ছে, আরো ঘুমটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তো ফলে হি ইজ অলওয়েজ স্লিপি। তো ইট ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন, ঠিক আছে। তো যাদের ঘন ঘন হয় তখন তারা ডাক্তারদের কাছে আসে, আর এই টেস্টগুলো করে উইল হ্যাভ টু টেক স্টেপস অ্যাকর্ডিংলি। কেমন ওরা কতটা ডিসকমফোর্টেড, অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্টটা করব। স্যার, একটু ট্রিটমেন্টটা যদি বলেন, মানে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে আপনারা শুরু করেন, বা কি কি ট্রিটমেন্ট আছে এই সমস্যার জন্য? প্রস্টেটের সাথে অ্যাসোসিয়েটেড যদি থাকে তাহলে আমরা তার ফ্লো দেখে, ফ্লো যদি ভালো থাকে আর
ঘন ঘন যাচ্ছে, সেক্ষেত্রে আমরা শুধু বলবো যে প্রস্টেট উইথ ওভার অ্যাক্টিভ ব্লাডার। সেক্ষেত্রে আমরা যেটা আজকাল ওষুধ ইউজ করি ইজ মিরাবেগ্রন, উই গিভ দ্যাট। আগের যে ওষুধগুলো ছিল টলটেরোডিন আর ড্যারিফেনাসিন, এগুলো ওষুধগুলো ছিল, সবের একটা সাইড এফেক্ট ছিল মুখটা শুকিয়ে যায় আর একটু কষা পায়খানা হয়, কনস্টিপেশন করে। তো দ্যাট হ্যাজ রিডিউসড আ লট উইথ মিরাবেগ্রন, যেটা রিসেন্টলি আমরা ইউজ করি। তো এই মেডিসিনটা দেওয়া হয় ওভার অ্যাক্টিভ ব্লাডারে। ফিমেলসদের ক্ষেত্রে মোস্টলি যাদের ঘন ঘন হয়, যার জন্য ধরে রাখতে পারছে না, তাদের কিন্তু ওই মিরাবেগ্রন দিয়েই চালানো হয়, তার সাথে সলিফেনাসিন অ্যাড করা যেতে পারে, অ্যান্ড অ্যাকর্ডিংলি ডোজটা টাইট্রেট করতে হয়। কারণ এই ওষুধগুলো সারিয়ে দেয় না কিছু, এই ওষুধগুলো একটু হেল্প করে, একটু মিটিগেট করে দ্য সিমটমস। সো ইউ ক্যানট স্টপ দিস মেডিসিনসগুলো চলতেই থাকবে, যখন বন্ধ করবেন আবার যেই কাছে। সো দ্যাট ইজ আ প্রবলেম। তাই জন্য লো লেভেল থেকে স্টার্ট করা হয়, যাতে দেখা যায় যে কত অল্পতে আমরা কন্ট্রোল করতে পারি। অ্যান্ড কারণ সারা জীবন খেতে হবে, তো ওটা আমাদের খেয়াল রাখতে হয়। এর ছাড়া দিস আর দ্য মেডিসিনস দ্যাট উই ইউজ। এর ছাড়া যদি তার সাথে অ্যাসোসিয়েটেড আদার, যদি প্রস্টেট ক্যান্সার হয় তখন তার ট্রিটমেন্ট হবে, যদি ব্লাডার টিউমার হয় তাহলে তার ট্রিটমেন্ট হবে, ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস হলে তখন তার একটা আলাদা, ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস উইথ ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে তার সবসময় একটা জ্বালা, পুরো তলপেট জ্বালা, মানে শুধু পেচ্ছাপ করছে তখন জ্বালা না, সবসময় একটা জ্বালা, আর পুরো পেরিনিয়াম এরিয়াটা পুরো সবসময় জ্বলছে, একটা সিজ ভেরি লট অফ ডিসকমফর্ট। তো তাদের একটা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস থাকে। তো সেক্ষেত্রে একটাই ওষুধ আছে, সেটা পেন্টোজান পলিসালফেট, তো সেটা আমরা দিয়ে থাকি, এইগুলো ওষুধ। স্যার, আরেকটা হচ্ছে যে জীবনযাত্রার ধরন পরিবর্তন করে এই ঘন ঘন প্রস্রাবকে ঘরোয়া উপায়ে কি কোনোভাবে প্রতিরোধ করা যায়? যাদের বারে বারে রাতে উঠতে হচ্ছে আর সেটা ইজ কোয়াইট ডিসকমফর্টিং, তার ঘুম নষ্ট হচ্ছে, ন্যাচারালি আমাদের যেটা বলে থাকি আমরা যে 7টার পর আপনি জলের ইনটেকটা কমিয়ে দেবেন। তো ফলে যতবার যেতে হবে সেটা আপনি 10টা-11টার মধ্যে, সাধারণত 11টার আগে আজকে কেউ ঘুমোয় না, তো 10টা-11টার মধ্যে আপনি কয়েকবার গিয়ে ইউরিন করে ফেললেন, সো দেন ইউ হ্যাভ আ গুড স্লিপ। হয়তো 1-2বারই উঠলে হয়ে গেল। তো দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট ইউ ক্যান ডু, যে ফ্লুইড ইনটেকটা কমিয়ে দেওয়া। দ্বিতীয়, রাতে রুটি খাওয়া, ভাতে ইউরিন আউটপুটটা বাড়ে, সো রাতে রুটি খাওয়া, এই চেঞ্জটা অনেকেই করতে পারে না, কি ডাক্তারবাবু আমি রাতে রুটি গিলতেই পারি না, তা কি করবে, তার অপশানই নেই। সো এইগুলোই আমরা বলে থাকি ওদের, ফ্লুইড রেস্ট্রিকশন আর রুটিতে শিফট করে যাওয়া। এই দুটো উপায় আছে, ঘরোয়া উপায়, যদি জীবনযাত্রা পরিবর্তন করা যায়। স্যার, কোনো এক্সারসাইজের মাধ্যমে কি ঘন ঘন প্রস্রাব কন্ট্রোল করা Yes. যায়? Now comes Kegel exercise. Now Kegel exercise যাদের ধরে রাখতে অসুবিধা হচ্ছে, ছুটতে যেতে হচ্ছে, কিছুটা ইউরিন বেরিয়ে যাচ্ছে তাতে, তো তাদের কিগল এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আছে। সো ইটস আ গ্রুপ অফ এক্সারসাইজেস অ্যাকচুয়ালি, ইউটিউব দেখে দে ক্যান সি অল দ্য এক্সারসাইজেস। যে এক্সারসাইজটা যার পক্ষে করা সম্ভব, দে ক্যান চুজ, অ্যান্ড সেটা করতে পারে, রেগুলারলি করতে পারে। তাতে কি হয় যে স্ফিংটার মাসেলটা যেটা ইউরিনটা ধরে সেটা একটু স্ট্রেংথেন হয়, আর তখন ইট গিভস ইউ সাম টাইম টু গো টু দ্য ওয়াশরুম। নাইলে যেতে যেতে কয়েক ফোঁটা বেরিয়ে গেল, তাতে নিজেরই খুব খারাপ লাগে। তো সেটা যদি ও করতে পারে, তো তার কোয়ালিটি অফ লাইফটা অনেকটা বেটার হয়ে যায়। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।